আমাদের জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। থাম্বনেলটা দিয়েছি মাথামোটা পাকিস্তান বনাম চালাক বাংলাদেশ। বুঝতেই পারছেন দুই দেশের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হবে। এই তুলনামূলক আলোচনাটা কোন দিকে, কোন বিষয়ে? না, খামেনি হত্যার শোকে পাকিস্তানে 12 জন শহীদ হয়েছেন শুধু করাচিতে। বাংলাদেশে এখানেও বিক্ষোভ হয়েছে কিন্তু শূন্য হতাহত। এই বিষয়টি নিয়ে আসি খবরে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সুদীর্ঘ বছরের সুপ্রিম ধর্মীয় নেতা বা এক কথায় ইরানের ভাগ্যবিধাতা আয়াতুল্লাহ খামেনেইয়ের নিহত হওয়ার খবর আগুনের হলকার মতো ছড়িয়ে পড়েছে বিশ্বে। পরিবারের এবং সরকারের এক বিরাট অংশের সদস্য সহ তার এই মৃত্যু সারা দুনিয়ায় তীব্র আলোড়ন তুলেছে। পুরো মুসলিম বিশ্বে হাহাকার, কোথাও বেশি কোথাও কম। আলোড়ন যেসব দেশ আবার পুরোপুরি মুসলিম নয়, যদিও মুসলিমদের একটা ভালো সংখ্যায় মুসলিম থাকে যেসব দেশে, সেখানেও গোলমাল হয়েছে, বিক্ষোভ হয়েছে। ভারতেও বিক্ষোভ হয়েছে, দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদ, কাশ্মীর। বেশিরভাগ জায়গায় শিয়া মুসলমানরা বেশি বিক্ষোভ করেছে, সুন্নিরা কম। তবে বাংলাদেশ ও পাকিস্তানে এই শিয়া সুন্নি ভেদ তেমন দেখা যায়নি। এখানে যা খবর, শিয়া মুসলিমদের সংখ্যা নগণ্য, সুতরাং বিক্ষোভ করেছে মূলত সুন্নিরা। বিরাট বিক্ষোভ হয়েছে বাংলাদেশের ঢাকায়, বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে, কিন্তু দু জায়গায় বিক্ষোভের চেহারা ও চরিত্র আলাদা, আর তার এফেক্ট বা ফলাফলও আলাদা। এখনকার আলোচনা এই এফেক্ট নিয়ে। উদ্দেশ্য এক, কিন্তু পরিণাম কেন এক নয়? আর এর মধ্য দিয়ে দুইটি দেশের মানুষের চরিত্রগত বিশ্লেষণে যাওয়ার চেষ্টাও একটু করব। তবে একটু দেখাই করাচির বিক্ষোভের ছবি, দেখুন সেগুলো। দেখছেন, খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে করাচির মার্কিন দূতাবাসে উগ্র জনতা হামলা চালিয়ে মূল ফটক ভেঙে দূতাবাসে ঢুকে পড়েছে এবং সেখানে ভাঙচুর চালাবার পর দূতাবাসে যখন আগুন লাগাতে যায় তখন পুলিশের সঙ্গেও দফায় দফায় হাঙ্গামা হয়। তারপর দূতাবাসের গেট ভেঙে কয়েকশো বিক্ষোভকারী ঢুকে পড়ে দূতাবাস চত্বরে। ভাঙচুর শুরু হয়। তারপর আগুন ধরাবার উপক্রম হতে দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ পাকিস্তানি জওয়ান নয়, দূতাবাসে পাহারায় থাকা মার্কিনী নিরাপত্তা রক্ষীরা, তারা গুলি চালায়। এরকম আলাদা নিরাপত্তা রক্ষীর কিন্তু পৃথিবীর অন্য দেশে সেখানে দূতাবাসেরা রাখতে পারে না, কিন্তু পাকিস্তানের বিশেষ ব্যবস্থা, কারণ সেখানে নিয়মিত হাঙ্গামা ইত্যাদি এতটাই হয় যে মার্কিনী নিরাপত্তা রক্ষী আলাদাভাবে রাখা। এবং সেখানে তারা গুলি চালালে ঘটনাস্থলে কমপক্ষে 12 জনের মৃত্যু ঘটে ও এছাড়া বেশ কিছু আহত হয়। তখন ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। অন্যদিকে বিক্ষোভের বেলায় বাংলাদেশিরা কিন্তু বেশ বুদ্ধিমান। ঢাকাতেও বিক্ষোভ হয়েছে, তবে জোর করে মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা করেনি কেউ। ফলে পুলিশের গুলি চালাবার প্রশ্ন ওঠে না, আবার হতাহতের প্রশ্নও ওঠে না। বাংলাদেশিরা আরো বুদ্ধিমান এজন্য যে বিক্ষোভে আক্রমণকারী দেশ আমেরিকার চেয়ে বেশি স্লোগান উঠেছে আমেরিকার, মানে আক্রমণের ধারে কাছে না থাকা দেশ ভারতের বিরুদ্ধে। এর অর্থ বিক্ষোভ দেখানো হলো, আবার আমেরিকার কাছে ভালো থাকাও হলো। বিক্ষোভ দেখাতে হয় কারণ মুসলিম ব্রাদারহুড, সেটা উম্মা, তাদেরকে তো সন্তুষ্ট রাখতে হবে, ভোটের বাজার। এই বিষয়টি নিয়ে আমার এখনকার প্রতিবেদন। আমরা কথা বলবো আর্ট অফ প্রোটেস্ট বা প্রতিবাদের শিল্পকলা নিয়ে। দেখুন,
প্রতিবাদ সবাই করে, কিন্তু স্টাইল সবার এক হয় না। একদিকে আমাদের প্রতিবেশী পাকিস্তান, যাদের ডিকশনারিতে হাঙ্গামা শব্দটি বহু প্রচারিত, পরিচিত এবং ব্যবহৃত, এবং শান্তিপূর্ণ শব্দটা অন্তত পাকিস্তানের অভিধানে সেটা প্রিন্ট হয়নি। আর অন্যদিকে বাংলাদেশ, তারাও আমাদের প্রতিবেশী, যেখানে ইমোশন আছে, হাঙ্গামা আছে, কিন্তু সব ছাড়িয়ে ক্যালকুলেশনটাও খুব বেশি আছে। এই দেখুন না, 24 জুলাই অভ্যুত্থান এতটাই ক্যালকুলেটিভ, এতটাই হিসেবি যে দেখুন, শহীদ কম পড়ছিল বলে আন্দোলনকারীরা পুলিশের ওপরে খুব বেশি নির্ভর না করে নিজেরাই দায়িত্ব নিয়ে গুলি চালিয়ে নিজেদের পক্ষে লোকজনকে মেরে ফেলেছে সংখ্যা বাড়াবার জন্য। এমনকি বলা হয় যে আবু সাঈদ, যার হত্যাকাণ্ড একটা বলা হয় যে একটা বড় আগুনের সঞ্চার করেছিল, বারুদে আগুন দিয়েছিল, সেই আবু সাঈদকেও হত্যা করা হয়েছে, হত্যা করেছে ওই আন্দোলনের ভেতরে থাকা লোকেরা। সে আলোচনাটা এখানে করব না, কারণ এই জায়গায় সে আলোচনার বিষয় নয়। কিন্তু করাচির ভাইরা খামেনেই আর নেই শুনেই তারা রীতিমতো অ্যাকশন মুভি শুরু করে দিল। খামেনেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে তারা ভাবলেন গেট ভাঙলে যদি ভেতরে ঢোকার জায়গা পাওয়া যায় তবে আগুন লাগালে নিশ্চিত জান্নাত, আর মরলে যদি এসব করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তো 72 হুর আছেই। অতএব তারা গেট ভেঙে ভেতরে ঢুকলেন। মার্কিন নিরাপত্তা রক্ষীরাও ভাবলো আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটেটো চিপস খাবো বলে এসছি, না পটেটো চিপস বিক্রি করবো এই জনতার সামনে? আমরা তো তা করব না। সুতরাং চলল গুলি। 12 জন শহীদ হলেন, আহত বেশ কিছু। করাচি ভাইদের কাছে লজিক খুব সিম্পল, রাগ হয়েছে ভাঙো, ভিসা পাবো কি পাবো না সেটা পরের কথা, আগে গেটটা তো ভেঙে নি। এদের প্যাশন দেখলে মনে হয় প্রতিবাদ করতে না এলে এদের পেটের ডাল রুটি হজম হবে না। কিন্তু আফসোস, শেষমেশ রেজাল্ট কি? 12টা তাজা প্রাণ ঝরে গেল। আর ওদিকে আমেরিকার দূতাবাসের দেয়ালটা হয়তো পরের সপ্তাহতেই নতুন রঙে চকচক করবে। এই রং, সিমেন্ট, বালি সেগুলো হয়তো ওই শহীদদের কারো দোকান থেকে, অন্তত তাদের আত্মীয় স্বজনের দোকান থেকে ওসবগুলো কিনে নিয়ে এসেই রং হবে। এবার আসুন আমাদের প্রিয় ঢাকায়। আমাদের ঢাকার ভাইয়েরা কিন্তু অনেক বেশি জেনজি এবং প্রো লেভেলের বুদ্ধিমান, বড় লেভেলের। এখানেও বিক্ষোভ হয়েছে, স্লোগান হয়েছে, কিন্তু কেউ কি গেট ভেঙেছে, ভাঙতে গেছে? না ভাই, কারণ বাংলাদেশের মানুষ ক্যালকুলেশনটা ভালো জানে। গেট ভাঙলে গুলি আসবে জানে, আর গেট না ভাঙলে অন্তত মার্কিন ভিসা পাওয়ার স্বপ্নটা আপাতত ভেঙে গেছে, কিন্তু স্বপ্নটা বেঁচে থাকবে। খামেনেই হত্যার বাংলাদেশি প্রতিবাদটা অনেকটা সেই রকম, বউকে মারবো না কিন্তু শাড়ি ছিঁড়ে দেব। তারা আমেরিকার উপর চটেছে, কিন্তু গালিটা দিচ্ছে কাকে? ইন্ডিয়াকে। কারণ টার্গেট যখন বিগ ব্রাদার হয় তখন তো এটা হতেই পারে, তাই না? আর আমেরিকা তো বিগ ব্রাদার, আর বাংলাদেশের কাছে এখন তো অনেক অনেক বিগ ব্রাদার কাছে। আর কাছাকাছি আর যারা বিগ ব্রাদার ছিল, পাকিস্তান, চীন, তারা তো সব বিদায় নেয়ার মতো। লক্ষ্য করে দেখুন কি অসাধারণ স্ট্র্যাটেজি করেছে ঢাকার বিক্ষোভকারীরা। বিক্ষোভ হচ্ছে খামেনেই হত্যার, প্রতিবাদ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, কিন্তু স্লোগান উঠছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে। এটা কেন জানেন? অনেকটা সেই ক্লাসরুমের ওই ব্যাক বেঞ্চারদের মতো। মাস্টার মশাই বকাবকি করেছেন, কিন্তু রাগ মেটাচ্ছে কি? স্কুল থেকে বেরিয়ে পাশের ভালো ছেলেটার ওপর। কেন কেন তুই এত ভালো হলি? কারণ এতে আমও পাওয়া যায় আর ছালাও থাকে। আমেরিকার চোখে ভালো থাকা যায়? বস, আমরা তো আপনার দূতাবাসে আগুন দিইনি, আমরা তো পাশের বাড়ির দাদাকে নিয়ে, ভারত দাদাকে নিয়ে বিজি ছিলাম। আপনি দেখুন, ভিডিও পাঠিয়ে দেবে। জনগণের আবেগটাও রাখা হলো, ওই যে বললাম ভোটের বাজার, প্রতিবাদও হলো, আবার নিজেদের সেফ জোনটাও বজায় থাকলো। এটাকে কি বলে জানেন? জিও পলিটিক্যাল হিউমার। আপনি যখন জানেন যে ভারত দাদাকে গালি দিলে বড় জোর একটা কড়া বিবৃতি দেবে ভারত, কিন্তু আঙ্কেল স্যামকে চটালে
শ্যাম চাচা আমেরিকাকে চটালে স্যাংশন আসতে পারে, তখন স্লোগানটা তো একটু এদিক সেদিক করতেই হয় বাঁচার জন্যে, তাই না? সুতরাং সারাংশটা কি দাঁড়ালো? করাচি শিখিয়েছে কিভাবে আবেগের চোটে জীবন দিতে হয়, আর ঢাকা শেখালো কিভাবে স্মার্টলি প্রতিবাদ করে দিন শেষে নিরাপদে বাড়ি ফিরে মাছ ভাত খাওয়া যায়। আর যদি দু একটা শহীদের দরকার হয় সেটা নিজেরাই অ্যারেঞ্জ করে নেবে। পুলিশ যদি গুলি না চালায়, পুলিশ যদি গুলি চালাতে ভয় পায়, পিছিয়ে যায়, তখন নিজেদের মধ্যে থেকে হাতে তো কম নেই রাইফেল, সুতরাং সেটা করা যাবে। কি প্রমাণ হলো তাহলে এর থেকে? প্রমাণ হলো বাংলাদেশিরা বুদ্ধিমান। তারা জানে প্রতিবাদ মানেই মারামারি নয়, প্রতিবাদ মানে হলো এমন ভাবে স্লোগান দেয়া যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, আর ভিসা অ্যাপ্লিকেশনের সময় যাতে বলা যায়, স্যার আমি তো সেদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম, আপনারা রেগে যাচ্ছেন কেন? আপনার বিরুদ্ধে তো আমরা একটি শব্দও বলিনি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় প্রতিবাদের এই ঢাকা মডেল কি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের গাঙ্গেয় বদ্বীপের অপার সৌন্দর্যের লীলাভূমি, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা রত্ন ভাণ্ডার, জীবন্ত যাকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন দ্বীপ। অবাক করার ব্যাপার হলো পৃথিবীতে অনেকগুলো সুন্দর সুন্দর দ্বীপ রয়েছে। মালদ্বীপে আছে, আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে হনলুলু, সাইপ্রাসের বেশ কিছু দ্বীপ আছে যেগুলো সুন্দরের জন্য খুবই বিখ্যাত। কিছু সমুদ্র সৈকত আছে যেরকম শারমাল শেখ, কিংবা সেই কুটাকিনা বালু মানে সেই ইন্দোনেশিয়ার যে বালি দ্বীপপুঞ্জ সেখানে। তো সবগুলোকে যদি আপনি একত্র করেন, আমার দৃষ্টিতে সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাদের কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার থেকে শুরু করে একদম ইনানি বিচ পর্যন্ত, এটা যে সৌন্দর্য, মানে দুটো সৌন্দর্য, সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের পানি, তারপরে সমুদ্রের যে বেলাভূমি এবং তার পেছনে যে পাহাড়, তার সঙ্গে সঙ্গে ওখানকার যে ল্যান্ডস্কেপিং, আমি আসলে এরকম কোথাও দেখিনি। আমার কাছে কক্সবাজারই শ্রেষ্ঠ মনে হয়। আর সেন্ট মার্টিনকে আমার মনে হয় প্রকৃতির এক অপার বিস্ময়। এখানকার নীল জলরাশি, এখানকার প্রাণীদের বৈচিত্র্য, এবং এখানে যেভাবে এই দ্বীপটি সমুদ্রের বুকে জেগে উঠেছে, এটা যে কনস্ট্রাকশন, মাটির যে গঠন, পৃথিবীতে এটা দ্বিতীয় পিস আর নেই। তো আমাদের দেশের মানুষ সেখানে যায়, সারা দুনিয়া থেকে মানুষ আসে। সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিন নিয়ে কিছুদিন যাবৎ লঙ্কা কাণ্ড ঘটছে। যখন শেখ হাসিনা জমানা ছিল, তিনি বারবার বলছিলেন যে এখানে আমেরিকা ঘাঁটি করতে চাচ্ছে, আমার কাছ থেকে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে, অনেকটা দিয়াগো গার্সিয়ার মতো, অনেকটা গ্রিনল্যান্ডের মতো, অনেকটা সেই যে আমেরিকা তো অনেক কিছু কিনে নিয়েছে। তো যাই হোক, তারা এইভাবে সেন্ট মার্টিন কিনতে চাচ্ছে, দখল করতে চাচ্ছে, লিজ চাচ্ছে, আর আমি সেটা দিচ্ছি না বলেই আমাকে তারা ক্ষমতায় রাখতে চাচ্ছে না। তো এই যে শেখ হাসিনার বক্তব্য, তিনি বলেছেন যে আমি মরে গেলেও সেন্ট মার্টিন দেব না, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার দেশের 1 সুতা জায়গা, 1 ইঞ্চি জায়গা বিদেশকে লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না। এখন আমরা তখন বলেছিলাম এটা ন্যাকামো, এমনি সে ক্ষমতায় থাকতে চায় না। আমেরিকার সাথে তার যে সম্পর্ক, আমরা কত যুক্তি দাঁড় করালাম যে আমেরিকা কেন সেন্ট মার্টিন চাইবেন, তাদের যুদ্ধজাহাজ এখানে আসতে পারবে না, এখানে ড্রাফট না, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে বাংলাদেশে যারা আমেরিকান এই আলিরিয়াজের মতো যারা লোকজন আছেন, তারা যে সকল যুক্তি তর্ক দিলেন, আমরা বললাম হা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বটে, এটা তো খুবই সত্য কথা। কেন আমেরিকা এখানে আসবে? আমেরিকা এখানে এসে তার লাভ কি? বাংলাদেশ থেকে কি নেবে? মায়ানমার থেকে কি নেবে? ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে আমরা বেচারা
বা বেচারি শেখ হাসিনাকে একেবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দিলাম। বললাম যে আপনি অতীতে অনেক অভিনয় করেছেন, অনেক ন্যাকামি করেছেন, মাথায় পট্টি বেঁধেছেন, তসবিহ দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছেন, আপনি ভোর রাতে জায়নামাজ খুঁজে পান না, এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এটা আপনার একটা অভিনয়। আল্লাহর কি লীলা খেলা, শেখ হাসিনার পতন হল। এরপরে পলিথিন আপা বা তার পলিথিন আপার যে দল, তারা ক্ষমতায় এলো। আসার পর আমরা সবাই জানলাম যে বাংলাদেশে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, এটা মূলত মার্কিন ডিপ স্টেট পলিসির কারণে। আমেরিকা এই ডিপ স্টেট পলিসির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের যে রেজিম চেঞ্জ করে, সেই রেজিম চেঞ্জের অংশ হিসেবে শ্রীলঙ্কাতে তারা ক্ষমতা পরিবর্তন করেছে, পাকিস্তানে ইমরান খানের সরকারকে হটিয়েছে, আর বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে তারা ক্ষমতা থেকে হটিয়েছে। আর এই ডিপ স্টেটের এই কথা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনি ফাঁস করে দিলেন। শুধু তাই নয়, এই ডিপ স্টেট কীভাবে কাজ করে, এখানে কত টাকা বাংলাদেশকে তিনি দিয়েছেন সে কথাও তিনি বললেন। আর ডিপ স্টেট বিভিন্ন এনজিওর মাধ্যমে, তারপরে তাদের যে রাষ্ট্রীয় সংস্থা USAID, তার মাধ্যমে, তাদের যে এনজিও অ্যাকশন-এইড, তাদের মাধ্যমে, বাংলাদেশের অনেকগুলো অন্ততপক্ষে 100 এনজিও রয়েছে। এই বদমাশগুলো এই সবসময় আমেরিকার টাকা খেয়ে এরকম নিজের মা বোনকে আমেরিকানদের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য অপরাধ, মানে আসলে সেন্ট মার্টিন দেওয়া বা দেশের মাটি দেওয়া, দেশের স্বার্থ বিদেশিদের কাছে জলাঞ্জলি দেওয়া, আর নিজের মাকে হানাদারদের হাতে তুলে দেওয়া, নিজের স্ত্রী বা কন্যাকে ধর্ষকদের হাতে তুলে দেওয়া এবং হাসি মুখে তুলে দেওয়া, এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। জন্মভূমির মর্যাদা কোনো অংশেই মায়ের চেয়ে কম নয়। মানুষ মরণশীল, মা মারা যাবেন, কিন্তু জন্মভূমি থেকে যাবে। আর যারা মাকে ভালোবাসেন, এই পৃথিবী তাদের অনেককে হয়তো স্মরণ করেন, আল্লাহর আরশে আজিমে লেখা থাকে, কিন্তু যারা জন্মভূমিকে ভালোবাসেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম থেকে যাবে। এই বাংলাকে যারা ভালোবেসেছিল, আমরা কি ইশাখাকে ভুলতে পারবো? মোশা খাকে, শশাঙ্ককে, আলাউদ্দিন হোসেন শাহকে, শায়েস্তা খানকে? আমরা কি ভুলতে পারবো সালাম, রফিক, জব্বার, বরকতকে? আমরা কি ভুলতে পারবো স্বাধীন যুদ্ধে, মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানীদের, সেই বীর শ্রেষ্ঠদেরকে? কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। কাজেই একইভাবে আবার এই দেশের বিরুদ্ধে যারা কাজ করেছেন, আমরা কি মির্জাফর, রায়দুল্লাহ, পিয়ার লতিফ, তাদেরকে ভুলতে পারবো? আমরা কি সেই খন্দকার মোশতাককে ভুলতে পারবো? আবার এই যুগে যারা নতুন মির্জাফর হিসাবে আবির্ভূত হয়ে এই বাংলার স্বাধীনতাকে মার্কিন ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার জন্য তাণ্ডব চালিয়েছেন এই বাংলাদেশে, কিয়ামত পর্যন্ত দেশের মানুষ তাদেরকে ভুলবে না, ক্ষমা করবে না, এবং তাদের প্রতি ঘৃণা হতেই থাকবে। তো যেটা বলছিলাম, সেন্ট মার্টিনের যে বিষয়টি শেখ হাসিনার পতনের পরে সামনে এলো, যখন আমি দেখলাম যে, বা আমরা দেখলাম, আমাদের দেশে পলিথিন আপা হিসেবে পরিচিত সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন, এবং তিনি সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্য এবং সেন্ট মার্টিনের সেই যে বললেন যে সেন্ট মার্টিন যদি আমরা রক্ষা না করি এটা ডুবে যাবে, এই কথা বলে সেখানে যাতায়াত বলতে গেলে প্রথমে নিষিদ্ধ করা হলো, এরপরে সীমিত আকারে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হলো, এবং ওখানে হাজার হাজার কোটি টাকার যে বিনিয়োগ বিভিন্ন হোটেল মোটেলে, সবগুলো লাটে উঠল। তো এই অবস্থাতে আমরা যারা সাধারণ পাবলিক, আমরা বুঝে নিলাম ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। ডিপ স্টেটের নামে যা কিছু শুনছিলাম, শেখ হাসিনা যে ঢং করে যে কথাগুলো বলছিল বলে আমরা অভিযোগ করছিলাম, মূলত সবই সত্য। যা হোক, পলিথিন আপার দল গেছে, তারেক রহমান সাহেবের সরকার আসছে, এখন বলা হচ্ছে যে এই সরকারও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেন্ডেড ভার্সন। এর কারণ হলো ইউনূস সরকারের সবচেয়ে কে পার্সোনালিটি যিনি আছেন, খলিলুর রহমান, তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে দেওয়া হয়েছে ভিভিআইপি প্রোটোকলে। আগামী 1 বছর তাকে সেই SSF এর প্রোটেকশন দেওয়া হবে, যেভাবে তারেক রহমান সাহেব প্রোটেকশন পাচ্ছেন বা প্রেসিডেন্ট পাচ্ছেন। বোঝার চেষ্টা করুন। এবং যেখানে বাংলাদেশে এত কিছু হচ্ছে, সব লোকজন যেখানে উপদেষ্টাদের পালানোর ব্যাপারে মানে আলাপ আলোচনা করছে, তারা যেন বিমানবন্দর দিয়ে পালাতে না পারে, ঠিক সেই সময় উপদেষ্টারা নিজেরা বসে একসাথে একত্র হয়ে আনন্দ করছেন, ফুর্তি করছেন, কেক কাটছেন এবং হাসাহাসি করছেন মুখ হা 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 করে। যাত্রা দলের নায়ক মানে ভিলেন যেভাবে হাসে না, মুখ হা 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 করে, ওইরকম
এদের হাঁটা চলা কথাবার্তা দেখে মনে হয় তারা যাত্রা দলের ভিলেন। অনেককে কেউ কেউ মানে কেউ কেউ অবশ্য ভালো আছেন। তো তারা এই সময়টাতে সরকারি বাসভবন দখল করে রেখে মানে লজ্জাও নেই, যেদিন ক্ষমতা গেছে উচিত ছিল সেদিনই তো সেই সরকারি বাসভবন ত্যাগ করা, কিন্তু তারা করেনি। তারা সেই বাসভবনে রয়ে গেছে, এখনো আছে কিনা আমি জানি না। তো যাই হোক, সেখানে বসে তারা কেক কাটলো, সবকিছু কাটলো। ইট মিনস তারা যায়নি, এখনো শ্যাডো রূপে, ছায়া রূপে সরকারের উপরে তারা প্রভাব বিস্তার করছে, দেশের কলকাঠি নাড়ছে এবং আমেরিকার প্রতিনিধিত্ব করছে। ঘটনা যদি তাই হয় তাহলে সেন্ট মার্টিনের খবর কি? আছে? সেন্ট মার্টিন কি এখনো আছে? আপনি কি যেতে পারছেন? আমরা কি যেতে পারবো? এই প্রশ্ন করার আগে আরো দুটো ঘটনা বলি যে এই গত 17 মাসের আমেরিকার যে দাপট ছিল সারা দুনিয়াতে, এখন এই মুহূর্তে সেই দাপট এখন তুঙ্গে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনার পর, মাদুরোকে ধরে আনার পর মানে ডোনাল্ড ট্রাম্প অপ্রতিরোধ্য হয়ে পড়েছেন। আর এখন যেভাবে ইরানের উপর তাণ্ডব চালাচ্ছেন, তাতে করে আমাদের বুক এতটা দুরু দুরু করে কাঁপছে যে এখন যদি সেন্ট মার্টিন আমাদের কাছে চাওয়া হয়, প্রতিবাদ তো দূরের কথা, সেন্ট মার্টিন বিনা বাক্যে মানে কোনো রকম কথা ছাড়া